নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্টের এমন একটি ঐতিহাসিক রায় নিয়ে ডিসকাস করব যে রায়টা শোনার পরে আপনি চমকে উঠবেন। সুপ্রিম কোর্ট তার সাম্প্রতিক রায়ে ব্যাখ্যা দিয়েছে যে যদি কোনো পার্সনের এগেনস্টে এফআইআর করা হয় বা কোনো ক্রিমিনাল কেস থাকে, তাহলে যে কোনো কর্তৃপক্ষ তাকে সরকারি চাকরি বা যে কোনো চাকরি দিতে অস্বীকার করতে পারে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ দেখুন বর্তমান সমাজের দিকে আমরা যদি তাকাই তাহলে প্রচুর মিথ্যা এফআইআর হচ্ছে, প্রচুর মিথ্যা ক্রিমিনাল কেস হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ সমস্ত চাকরি প্রার্থী বা যারা সরকারি এবং প্রাইভেট দুটো চাকরির জন্যই প্রিপারেশন নিচ্ছে। দেখুন আজকাল অনেক মিথ্যা ক্রিমিনাল কেস, মিথ্যা এফআইআর হয়ে চলেছে। সামান্য কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদের জেরে আপনার নামে মিথ্যা এফআইআর বা মিথ্যা ক্রিমিনাল কেস থানাতে হতে পারে। আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা ভবিষ্যতে নেবেন, তাহলে আপনার নামে এই এফআইআরটা হলে সরকারি চাকরির যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্ট এই এফআইআর মামলাতে অনেক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে যে কখন এফআইআর হলে সরকারি চাকরির যে আপনাকে যে অথরিটি পারমিশন দেবে, সেই পারমিশন থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সেই পুরো বিষয়টা সুন্দরভাবে তার পর্যবেক্ষণের মাধ্যমে তুলে ধরেছে। আজকের এই ভিডিওটা দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পেরে যাবেন যে কখন আপনার নামে কি ধরনের এফআইআর হলে আপনি সরকারি চাকরির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার পরেও সরকারি চাকরি পেতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা ডিটেলসে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোন ধরনের এফআইআর এর উপরে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এসছে। তবে মনে রাখবেন, প্রতিটি কেস তার ফ্যাক্টস অনুযায়ী কিন্তু আলাদা আলাদা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট দেয়। এই যে ভিডিওটা, এটা কিন্তু লিগ্যাল অ্যাওয়ারনেস এবং এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। তো চলুন পুরো মামলাটা বোঝা যাক। দেখুন এই মামলার পুরো শুরুটা কোথা থেকে হয়েছে। রাজকুমার যাদব ভার্সাস স্টেট অফ মধ্যপ্রদেশ কেস। এই কেস সুপ্রিম কোর্টে দুজনের বেঞ্চ দেখছিল। একজন হচ্ছে সূর্যকান্ত মিশ্রা এবং জয়মাল্য বাগচির বেঞ্চ। এই দুজনের বেঞ্চে রায় আসে। গল্পটা কি হয় যে রাজকুমার যাদব আছে, সে মধ্যপ্রদেশ পুলিশে সরকারি চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু তার বিরুদ্ধে আগে থাকতেই একটা ক্রিমিনাল কেস এবং একটা এফআইআর ছিল। রাজকুমার যাদব পুলিশের পরীক্ষা পাস করে, ইন্টারভিউ দেয় এবং পুলিশের চাকরিও পেয়ে যায়। কিন্তু যখন চাকরি নিতে যায় তখনই কিন্তু মধ্যপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অথরিটি তাকে চাকরি দিতে অস্বীকার করে। এই পুরো বিষয়টা প্রথমে হাইকোর্টে যায় এবং হাইকোর্ট থেকে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যায়। রাজকুমার যাদবের বক্তব্য ছিল যে তাকে যে তার এগেনস্টে যে এফআইআরটা ছিল বা ক্রিমিনাল কেস ছিল, সেই কেসে অলরেডি হাইকোর্ট তাকে বেকসুর খালাস করে দিয়েছিল। তাহলে যদি বেকসুর খালাস করে দিয়েছিল, তাহলে তাকে এখন চাকরি দেওয়া হচ্ছে না কেন? তার বক্তব্য এটা ছিল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আসে যে শুধুমাত্র কোনো মামলায় আপনি খালাস পেয়েছেন বলেই আপনার সরকারি চাকরি পাওয়ার অধিকার তৈরি হয়ে যায় না। অর্থাৎ যে কোনো মামলাতে আপনি খালাস হয়ে গেছেন মানেই সরকারি চাকরি আপনি পেয়ে যাবেন বা সরকারি চাকরির অধিকার করতে পারবেন, দাবি করতে পারবেন, সেটা কিন্তু নয়। তার পেছনে অনেকগুলো রিজন কিন্তু সুপ্রিম কোর্ট দেয়। এবার আসি, প্রথমে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছে। কারণ এই যে রাজকুমার যাদব, এই রাজকুমার যাদবের এগেনস্টে কিন্তু গুরুতর অভিযোগ আছে, তবু তাকে কিন্তু খালাস করা হয়। কেন না? কারণ দেখুন, অভিযোগ আছে যে রাজকুমার যাদবের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় মামলা হয়েছিল। নাবালিকা অপহরণ, ক্রিমিনাল কনস্পিরেসি, এই সমস্ত কিছুর ওপরে তার উপরে মামলা হয়। রাজকুমার যাদব দাবি করে এসছে যে তার ওপরে যে মামলাটা হয়েছে সেটা একটা মিথ্যা মামলা। যাই হোক, 2014 সালে এই মামলাটা ট্রায়াল কোর্টে পৌঁছয় এবং ট্রায়াল কোর্টে রাজকুমার যাদবকে খালাস করে দেয়। কারণ উপযুক্ত এভিডেন্স পাওয়া যায় না, কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, যার জন্য বাধ্য হয়ে ট্রায়াল কোর্ট তাকে বেনিফিট অফ ডাউট, অর্থাৎ কোনো যেহেতু এভিডেন্স পাওয়া যায়নি তাই তাকে খালাস করে দেয়। এবং আদালতের কাছে এমন কোনো শক্তিশালী এভিডেন্স ছিল না যার ভিত্তিতে রাজকুমার যাদবকে শাস্তি দেওয়া হবে, যার জন্য তাকে বেনিফিট অফ ডাউট দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে পুরো বিষয়টা চলে যায় কি ট্রায়াল কোর্টে, তাহলে সে খালাস হয়ে যায়। দেখুন এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে
আদালত কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল। ইঙ্গিতটা কি? যে আমরা এটা বলছি না তিনি নির্দোষ, আমরা শুধু বলছি এটা যে তাকে যে দোষী সাব্যস্ত করা হবে তার জন্য যথেষ্ট কোনো প্রমাণই নেই। অর্থাৎ তাকে যে আমরা দোষী সাব্যস্ত করব তার জন্য যে প্রপার এভিডেন্স দরকার সেই এভিডেন্সটুকুই নেই। রাজকুমার যাদবের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে। এই পুরো বিষয়টা যখন তারপর রাজকুমার যাদব যখন মধ্যপ্রদেশ পুলিশের এক্সাম পাস করে এবং চাকরি নিতে যায়, তখন যখন তাকে চাকরি দেওয়া হয় না, তখন পুরো বিষয়টা হাইকোর্ট থেকে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে চলে যায়। এবার সুপ্রিম কোর্টে কি হয়, অ্যাকচুয়ালি এ কনস্টেবলের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু যখনই পুলিশ ভেরিফিকেশন হয় মধ্যপ্রদেশ পুলিশ বুঝতে পারে যে তার এগেনস্টে একটা ক্রিমিনাল কেস চলছে। এবার রাজকুমার যাদব বলে এসছে যে তিনি সত্যি কথা বলে দিয়েছে যে হ্যাঁ এরকম একটা ক্রিমিনাল কেস চলছিল, কিন্তু আমি তাতে খালাস হয়ে গেছি, বেকসুর খালাস হয়ে গেছি। পুলিশ পুরো মামলাটাকে খতিয়ে দেখে, খতিয়ে দেখার পরে বুঝতে পারে যে না, এই যে পার্সন এর এগেনস্টে একটা এফআইআর হয়েছিল, কিন্তু সেই এফআইআর তাকে নির্দোষ কোর্ট প্রমাণ করেনি। কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে তার কাছে এভিডেন্স নেই, দ্যাটস ওয়াই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এর ফলাফলস্বরূপ পুলিশ কোনোভাবে তাকে আর সরকারি চাকরি দিতে রাজি হয় না। এবার কি করে, মধ্যপ্রদেশ হাইকোর্টে এই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে। ঠিক আছে, মানে প্রথম যে পুলিশ যে তাকে চাকরি দিতে চায় না, সেই পুরো বিষয়টাকে মধ্যপ্রদেশ হাইকোর্টে প্রথমে চ্যালেঞ্জ করে। এবার সেখানে একটা সিঙ্গেল যে জাজের বেঞ্চ তৈরি করা হয়, সেই রায় প্রথমে তার পক্ষেই কিন্তু রায় দেয় যে হ্যাঁ রাজকুমার যাদবকে চাকরি দেওয়া হোক, এতে কোনোভাবে যাতে ডিলে না করা হয়। সিঙ্গেল জাজ কিন্তু তাকে বলে দেয় যে হ্যাঁ তাকে চাকরি দিতে হবে। এরপরে কি হয়, মধ্যপ্রদেশ পুলিশ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে, ফের ডিভিশন বেঞ্চ তৈরি করা হয় এবং ডিভিশন বেঞ্চ বলে যে সরকারি চাকরির ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থাৎ এখানে যে পার্সন আছে তার কোনো কথা শোনা হবে না, যে কর্তৃপক্ষ আছে, যে রিক্রুটমেন্ট অথরিটি আছে, তার সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। শেষ পর্যন্ত রাজকুমার যাদব এই পুরো বিষয়টাকে ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যায়। এবার সুপ্রিম কোর্টে গিয়ে এই পুরো বিষয়টা ওঠে, পুরো মামলাটা ওঠে। সুপ্রিম কোর্টে এই পুরো বিষয়টার ওপরে অনেক দিন ধরে আর্গুমেন্ট চলে। আর্গুমেন্ট চলার পরে সুপ্রিম কোর্ট কিছু পর্যবেক্ষণ দেয়। কি পর্যবেক্ষণ? সুপ্রিম কোর্ট বলে যে এই রাজকুমার যাদব যে মামলাটা চলছে, এই মামলাতে দুটো জিনিস আপনাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে অনারেবল অ্যাকিউটাল আর বেনিফিট অফ ডাউট, এই দুটো ডিফারেন্স বুঝতে হবে। অনারেবল অ্যাকিউটাল বলতে যখন আদালত সম্পূর্ণ নিশ্চিত হয় যে অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ করেনি, তখন সেটাকে বলা হয় কিন্তু অনারেবল অ্যাকিউটাল। অর্থাৎ যে অভিযোগ রাজকুমার যাদবের এগেনস্টে নিয়ে আসা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভুল এবং তার যে ক্রিমিনাল অফেন্সগুলো রয়েছে সে সম্পূর্ণভাবে সেখান থেকে নির্দোষ হয়ে রয়েছে, তখন তাকে বলা হয় অনারেবল অ্যাকিউটাল। আর বেনিফিট অফ ডাউট বলতে বোঝায়, অর্থাৎ যখন আদালত বলে যে প্রসিকিউশন যথেষ্ট প্রমাণ দিতে পারেনি, তখন অভিযুক্তকে বেনিফিট অফ ডাউট দিয়ে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ তার এগেনস্টে অতিরিক্ত মানে যে এভিডেন্সগুলো দরকার তাকে দোষী সাব্যস্ত করার জন্য, সেই এভিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু তাকে বেনিফিট অফ ডাউটের ক্যাটাগরিতে রাখা হবে এবং তাকে ছেড়ে দেওয়া হবে। এবার রাজকুমার যাদবের মামলায় কি হয়, তার এগেনস্টে অলরেডি কেস হয় এবং কেসে হাইকোর্ট প্রপার এভিডেন্স পায় না তাকে দোষী সাব্যস্ত করার জন্য, যার জন্য বাধ্য হয়ে তাকে বেনিফিট অফ ডাউট দিয়ে ছেড়ে দেয়। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ দেয়। পর্যবেক্ষণে বলে যে সুপ্রিম কোর্ট বলে যে পুলিশ বাহিনীর কাজ হলো আইন শৃঙ্খলাকে বজায় রাখা এবং অপরাধকে দমন করা। তাই পুলিশ এরকম কোনো ব্যক্তিদেরকে নিয়োগ করা উচিত নয় যাদের চরিত্র খারাপ আছে বা যাদের সততা নেই, যাদের নৈতিকতা নেই, তাদেরকে কোনোভাবে জয়েন করানো উচিত নয়। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে এত গুরুতর অপরাধের অভিযোগ আগে থাকতে থাকে, তাহলে শুধুমাত্র খালাস পাওয়ার কারণে তাকে বাধ্যতামূলকভাবে পুলিশের নিয়োগ দিতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। মানে বুঝতেই পারছেন যে এখানে বলেই দিয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যেহেতু পুলিশের জব একটা খুব গুরুত্বপূর্ণ জব, তো সেখানে এই ব্যাপারগুলো থাকা খুব দরকার। সততা, তার চরিত্র ভালো থাকা দরকার। তার এগেনস্টে যদি এরকম কোনো গুরুতর অপরাধের অভিযোগ থাকে, অর্থাৎ এফআইআর কোনো কিছু থাকে, তাহলে কিন্তু তাকে কোনোভাবে যে অথরিটি সে কিন্তু চাকরি দিতে বাধ্য নয়। দেখুন এরপরে আরও কয়েকটা জিনিস এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে আসে। সুপ্রিম কোর্ট এটাও বলে যে সরকারি চাকরিতে নিয়োগের সময় প্রার্থীর পুরো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষকে অনেকগুলো জিনিস দেখতে হবে, কতগুলো মামলা চলছে, কি ধরনের অভিযোগ আছে, কোথায় মামলা পৌঁছেছে, কিভাবে তাকে অ্যাকিউটাল করা হয়েছে।
তাকে অনারেবল অ্যাকিউটেল করা হয়েছে, না তাকে বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছে, এই পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে অথরিটিকে, তারপরেই তাকে কিন্তু একটা চাকরি দিতে হবে। সুপ্রিম কোর্ট এই মামলায়, রাজকুমার যাদব মামলায় শেষ পর্যন্ত বলেছে যে মধ্যপ্রদেশ পুলিশের সিদ্ধান্ত একদম সঠিক আছে, কারণ একজন ব্যক্তির বিরুদ্ধে যদি নাবালিকা অপহরণ, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ থাকে, তাহলে কিন্তু তাকে পুলিশের বাহিনীতে না নেওয়ার সিদ্ধান্ত একদম আইনসঙ্গত এবং যুক্তিসঙ্গত। মানে বুঝতেই পারছেন যে কোনো একজন পার্সন এগেনস্টে যদি এরকম কোনো গুরুতর ক্রিমিনাল অফেন্সের একটা এফআইআর আগে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশ অথরিটি চাইলে তার চাকরিটা কিন্তু নাও দিতে পারে। এখান থেকে খুব বড় একটা পর্যবেক্ষণ উঠে এলো। পর্যবেক্ষণ এটা, ভাবুন যে ওই যে রাজকুমার যাদব, তার কিন্তু তার এগেনস্টে এফআইআর ছিল, তার এগেনস্টে ক্রিমিনাল অফেন্স ছিল, কিন্তু তারপরে লোয়ার কোর্ট তাকে বেকসুর খালাস করে। এরপরে যখন হাইকোর্টে যায়, সিঙ্গেল বেঞ্চ তাকে তার পক্ষেই রায় দেয়, কিন্তু তারপরে যখন ডিভিশন বেঞ্চে আসে, ডিভিশন বেঞ্চ কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাতে ঘুরে যায় এবং পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দেয় যে না, এরকম ক্ষেত্রে জব দেওয়া যাবে না। অর্থাৎ আপনার নামে যদি এফআইআরও হয়ে থাকে বা কোনো ক্রিমিনাল কেস হয়ে থাকে আর আপনি যদি তাতে বেকসুর খালাসও হয়ে যান, সেক্ষেত্রেও অথরিটি আপনাকে চাইলে জব নাও দিতে পারে। যদি আপনার এগেনস্টে এরকম গুরুতর অভিযোগ থাকে, ক্রিমিনাল অফেন্সের কথা থাকে বা অপহরণের কথা থাকে বা ধর্ষণের কথা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে অনারেবল অ্যাকিউটেল ক্যাটাগরিতে দেখা হবে না, সেক্ষেত্রে কিন্তু বেনিফিট অফ ডাউট ক্যাটাগরিতে দেখা হবে। যদি আপনাকে পুরোটাই নির্দোষ প্রমাণ করে নিতে পারেন আপনি হাইকোর্টে বা লোয়ার কোর্টে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা থাকছে না, জব আপনাকে অথরিটি দিতে বাধ্য থাকবে। কিন্তু যদি আপনার এগেনস্টে বেনিফিট অফ ডাউট ক্রিয়েট হয়, তাহলে কিন্তু আপনার এগেনস্টে কিন্তু যত সরকারি চাকরি বা চাকরি পরবর্তীকালে আপনি যখন পুলিশ ভেরিফিকেশনে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জবটা নাও হতে পারে। এইখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে অপহরণ বা ধর্ষণের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু বেনিফিটেড ডাউটই তৈরি হয়, কারণ সেক্ষেত্রে অতিরিক্ত প্রমাণ থাকে না, যার জন্য কিন্তু কোর্ট অথরিটি তাকে বাধ্য হয় ছাড়তে। অনারেবল অ্যাকিউটাল খুব কম ক্ষেত্রে হয়, কারণ যদি এভিডেন্স ঠিকমতো করে পেয়ে যায় তাহলে তো তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এভিডেন্স পাওয়া যায় না। তাই এই ক্ষেত্রে অনেক সময় এটাও হতে পারে যে কোনো একজন চাকরি প্রার্থীর এগেনস্টে মিথ্যা ক্রিমিনাল কেস হতে পারে, সেখানে তার উপরে অপহরণের কেস চাপিয়ে দেওয়া হতে পারে অথবা রেপের কেস চাপিয়ে দেওয়া হতে পারে। এই যে মিথ্যা যে ক্রিমিনাল কেস যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট জাজমেন্ট আমরা যদি দেখি, বহু চাকরি প্রার্থীর কিন্তু এই চাকরির যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু শেষ হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে কিন্তু খুব সাবধান থাকা প্রয়োজন, যে বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা খুব দরকার। বুঝতেই পারছেন এফআইআর হলে কত কিছু প্রবলেম শুরু হতে পারে। যাই হোক, আশা করছি এই পুরো বিষয়টাতে আপনাদের ক্লিয়ার হলো যে কি ঘটনা চলছে, কি মামলাটা হয়েছিল এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।